সাইবার অপরাধ চক্রের লোভনীয় প্রতারণার ফাঁদে নিঃস্ব অনেকেই। আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার অভাবে সুরাহা হচ্ছে না বেশিরভাগ মামলা। 3,29,000 টাকা দিয়ে তারপর আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন, এছাড়া করতে পারবেন না। তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে ট্র্যাপে পড়ছি। লক্ষাধিক জিডি থাকলেও যদি আইনের সঠিক প্রয়োগ এবং তদন্ত যদি না হয়, তাহলে কোনো অবস্থাতে এই জাতীয় প্রতারণাকে ঠেকাতে পারবে না। ঈদ শপিং এ ছিনতাই আতঙ্কে চট্টগ্রামের ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্বেগ। রাতের কেনাকাটায় জনবহুল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। 3বার মেয়াদ বাড়িয়েও নড়াইলে নবগঙ্গা নদীর 2টি সেতু নির্মাণ হয়নি। 13 কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে 25 কিলোমিটার, ভোগান্তিতে লাখো মানুষ। এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের ঘোষণা কানাডার। মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক আরোপ, বিপাকে বাংলাদেশি অভিবাসীরাও। স্বাগত এখন সকালে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি সুমাইরা আছি। ভয় ডরহীন যেন ইচ্ছেস্বাধীন অনলাইন অপরাধীরা, কখনো জীবন নাশের হুমকি, আবার কখনো হ্যাকিংয়ের অভিনব পথ। সুযোগ পেলেই ব্যক্তিগত তথ্য জিম্মি করে টাকা আদায়ের চেষ্টা। খোলামেলাভাবে ব্যাংকিং চ্যানেল ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও যেন দেখার কেউ নেই। আইন শৃঙ্খলা বাহিনী বলছে সচেতন হতে। ইরফান আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। বাচ্চার জন্য কান্না করবি না টাকাটা দিবি, কেমনে করবেন আপনারা জানেন, বাট কিভাবে সেন্ড করবেন আমি জানি। আমি বলবো 20 লাখ টাকা থেকে 20 পয়সাও কম হবে না। খুদে বার্তা দেখেই ছানা বড়া চোখ, চিন্তার ভাঁজ কপালে। কি করবেন? টাকা না দিলে একমাত্র ছেলেকে তুলে নিয়ে যাবে অপরাধীরা। ছাড় নেই পরিবারের অন্য সদস্যদেরও। দরকার 20 লাখ। অবশেষে খুঁজতে গিয়ে পাওয়া গেল ফেক ফেসবুক আইডি দিয়ে এসেছে হুমকি। ফোন নম্বর ও ছবি ব্যবহারকারী ব্যক্তি জানেই না কিছু, তাহলে হুমকি কে দিয়েছে? নর্মালি এই টাইপের মেসেজ গত 6 বছরও আসে নাই। প্রতিদিন 1-2 হাজার করে মেসেজ আসলো, 1 লাখ 1.5 লাখ মেসেজ এই পর্যন্ত আমি পেয়েছি। রিসেন্ট ঘটনা এবং দেখছেন এখন ছিনতাই কি পরিমাণ বেড়ে গেছে। এবার আসা যাক ফেসবুক হ্যাকিং এর ঘটনায়। গর্ভকালীন জটিলতা নিয়ে স্বামীর মেসেঞ্জারে পাঠানো ব্যক্তিগত ছবি ফোনে পাঠিয়ে হুমকি। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে এই ছবি। ইনস্টাগ্রামে আমার কাছে একটা মেসেজ আছে এবং আমার সেই পার্সোনাল ছবিগুলো আমার ইনস্টাগ্রামে পাঠিয়ে বলে যে আপনার আইডিটা আমি হ্যাক করেছি, এই ছবিগুলোকে আপলোড দিয়ে দিব কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া রুশান সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন তিনি। পরিবার সমাজের ভয়ে যাওয়া হয়নি আইনের দোরগোড়ায়। অন্য কারোর সাথেও শেয়ার করলে আমি খুব জাজমেন্টের শিকার হইতাম, কজ ওখানে খুব ফ্লার্টি টাইপের টেক্সট ছিল। তো তারা বলতেই পারতো যে ওরকম মেসেজ আসার সাথে, তো যেহেতু আমি মেয়ে মানুষ তা আমাকে জাজমেন্টাল কথা শোনাই লাগতো। তা আমার কাছে তখন মনে হলো যে আমি যতটুকু প্রবলেমটা আমার কাছে যতটুকু মনে হচ্ছে তারা তো অতটুকু সিরিয়াসনেস দিয়ে এটা দেখবে না, বা আমি এটা সমাধান আলটিমেটলি পাবো না। কজ আরও মেজর সমস্যার সমাধান আইন শৃঙ্খলা বাহিনীর কাছে যাইলে পাওয়া যায় না। এবার নতুন গল্প। পরিবারে নতুন অতিথি আসার খবরে বাড়তি আয়ের চাপ বাবার ঘাড়ে। তাই অনলাইনে আয়ের প্রলোভনে পা দিয়েছিলেন তিনি। খুঁয়েছেন 14 লাখের বেশি টাকা। 16 লাখের পুরো 20% টাকা আরও 3,29,000 টাকা দিয়ে তারপর আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন, এছাড়া করতে পারবেন না। তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে ট্র্যাপে পড়ছি। টাকাগুলো আমি 2টা সিটি ব্যাংকে দিছি। একই প্রলোভনের ফাঁদে নিঃস্ব হয়েছেন অনেকেই। গভর্নমেন্টের একটা ট্যাক্স পেমেন্ট করতে হবে। আমার টোটাল টাকা হয়ে গেছে 102 লক্ষ টাকার মতো। ওই টাকাটার একটা 15% ট্যাক্স দিতে হবে, প্রায় 9 লক্ষ কত হাজার টাকা। কিভাবে প্রতারণা করেন অনলাইন অপরাধীরা সে হিসাব কষে দেখালেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের এই শিক্ষার্থী। ফিশিং অ্যাটাক আগে যেরকম অ্যাজ ইউজুয়াল হয়ে গেছিল, মানুষ ধরতে পারতো যে এটা ফিশিং অ্যাটাক। এখন অ্যাটাকটা একটু অ্যাডভান্সমেন্ট হয়ে গেছে, অ্যাডভান্সড হয়ে গেছে। যেমন ওটিপি বাইপাসের বিষয়টা আছে, আমি মাস মেইলে যে অ্যাটাকটা বললাম এটা কিন্তু একটু অ্যাডভান্স টেকনিক। কোন ফাঁকফোকরে অপরাধীর বাস সে হিসেব আগেই কষেছেন কম্পিউটার বিশেষজ্ঞরা। যারা দীর্ঘদিন ধরে আমাদের দেশে এই আইসিটি সেক্টরটা নিয়ন্ত্রণ করছে, 5ই আগস্টের পরে এরা অনেকেই এখন নাই, অথবা অনেকেই তাদের অবস্থান পরিবর্তন করছেন, যে কারণে আমাদের যে পুরো আইসিটি ইনফ্রাস্ট্রাকচার এটাতে একটা ধাক্কা লাগছে। দেশি বিদেশি চক্রের কাছে অসহায় আইনশৃঙ্খলা বাহিনী। দক্ষতার অভাবে এখনো সুরাহা হচ্ছে না অধিকাংশ মামলা।
তো বাংলাদেশে 10,000-এর উপর প্রতারণা সংশ্লিষ্ট বিষয়ে অভিযোগ থাকলেও বা লক্ষাধিক জিডি থাকলেও যদি আইনের সঠিক প্রয়োগ এবং তদন্ত যদি না হয় তাহলে কোনো অবস্থাতে কোনো প্রক্রিয়া কোনো প্রকার কোনো নীতিমালা কোনো আইন আসলে এই জাতীয় প্রতারণাকে ঠেকাতে পারবে না। নতুন বাংলাদেশের রাজধানী ঢাকায় এখন পর্যন্ত সাইবার অপরাধে 1488টি মামলা হয়েছে, যার মধ্যে নিষ্পত্তি হয়েছে 988টি মামলা। যখন টাকাটা খোয়া যায় তখন পুলিশের কাছে আসে, কিন্তু এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে অ্যাকাউন্টে টাকাটা লেনদেন করা হয়েছিল সেই অ্যাকাউন্টটা তারা লেনদেন শেষ করার পরে ক্লোজ করে দেয়। তখন ওই লোকটাকে ফাইন্ড আউট করা অনেক সময় সাপেক্ষ বিষয়। আর আসামি গ্রেফতার হয়েছে 59 জন। তবে অনলাইন প্রতারণার ফাঁদে সব হারানো মানুষের সংখ্যা এদেশে কম নয়, তাই লোভের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ আইনশৃঙ্খলা বাহিনীর। আরিফ হোসেন, এখন, ঢাকা। সাধারণ মানুষ তো বটেই, চট্টগ্রামে ছিনতাইকারীর হাত থেকে রেহাই পাচ্ছে না পুলিশ কিংবা আইনজীবীও। এমন পরিস্থিতিতে শুরু হয়েছে ঈদের বেচাকেনা। চট্টগ্রামের 150টি বিপণী বিতানে ঈদে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয় প্রতি বছর। দিনের পাশাপাশি রাতেও চলে জমজমাট বেচাকেনা। তবে এবার বাদ সাধছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। নগরবাসীও বের হচ্ছেন আতঙ্ক নিয়ে। রাতের কেনাকাটায় নগরবাসীকে আলোক উজ্জ্বল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। ফয়সাল করিমের প্রতিবেদন। পুলিশের উপর চড়াও বেশ কয়েকজন আক্রমণাত্মক যুবক। একে একে কেড়ে নেওয়া হয় মোবাইল, মানিব্যাগ, চলে মারধর ও গালিগালাজ। পুলিশ পরিচয় দিয়েও এমন ন্যাক্কারজনক ঘটনা থেকে রেহাই পাননি চট্টগ্রামের পতেঙ্গা থানার এসআই ইউসুফ আলী। সম্প্রতি নগরের গোলপাহাড়ে রিকশাযাত্রী ও পথচারীদের টার্গেটের পর ফুটপাতের ড্রেন ব্যবহার করে ছিনতাই, আগ্রাবাদে অভিযানে পুলিশকে ছিনতাইকারীর ছুরিকাঘাতের মতো ঘটনা আতঙ্ক ছড়িয়েছে জনমনে। গত বুধবার নগরের নিউ মার্কেট মোড়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের খপ্পরে পড়েন আইনজীবী শেফায়েতুন্নেসা সোমা। চোখের নিমিষেই তার গলার চেইন টান দিয়ে বাস থেকে পালিয়ে যায় ছিনতাইকারী, যেখানে অংশ নেয় বাসে থাকা আরও 7-8 জন। আমার যে জায়গায় চিন্তা হয়েছে ওই জায়গায় সিসিটিভি ফুটেজ নষ্ট, তার মানে ওই জায়গায় থেকে তারা চিন্তাই করে তারা জানে। তাহলে এই থানা কর্তৃপক্ষ কি জানে না ওই জায়গায় সিসি ফুটেজটা নষ্ট? আমি কার কাছে নিরাপত্তা চাইবো? যার কাছে নিরাপত্তা চাইবো সেদিন নিজেই নিরাপদ নয়। এমন বাস্তবতায় ঈদ শপিং ও রোজায় বেচা বিক্রিকে ঘিরে উদ্বেগ দানা বেঁধেছে ব্যবসায়ী ও সাধারণের মনে। নগরে 1.5 শতাধিক মার্কেটের অন্তত 3 লাখের মতো দোকানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচা কেনা। দিনের চাইতেও রাতে বিক্রি হয় বেশি। সব মিলিয়ে রোজায় কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয়। তবে এবার নিরাপত্তা ভীতি কাজ করছে ব্যবসায়ীদের মনে। শপিং করতে আসছি, কিন্তু আমি যে বাসায় যাব, সেফলি বাসায় যেতে পারবো সেটার কোনো আসলে গ্যারান্টি নেই। বাসে নিরাপদ না, গাড়িতে নিরাপদ না, রাস্তায় নিরাপদ না, যে কোনো জায়গায় ছিনতাইকারীরা আমাদের কি করছে, আক্রমণ করতেছে। যেন বখাটে ছেলেদের উৎপাত না হয়, এটার জন্য আমরা পুলিশ কমিশনার মহোদয় ওখানে বৈঠক হয়েছে আমাদের। রোজায় হকার বা ফুটপাত কেন্দ্রিক ব্যবসা ঘিরে সক্রিয় থাকে অপরাধীরা। তাই ভাসমান হকারদের মার্কেটের নিরাপত্তার জন্য হুমকি মনে করছেন অনেকে। তবে নগরের আগ্রাবাদে ঈদের আগে চালু হওয়া নাইট মার্কেটের পাইলট প্রকল্প নতুন সমাধানের পথ দেখাচ্ছে। এখানে হকারদের শৃঙ্খলায় আনার পাশাপাশি নিশ্চিত করা হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সরকার তার ম্যানেজমেন্টের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন ব্যবস্থা করতেই হবে। মার্কেটগুলোর সামনে যখন হকাররা এভাবে বসে যায় তখন মার্কেট আর ঢুকার হয়ে থাকে না, মেয়েদের বা যারা কাস্টমার, এগুলো অনেক প্রবলেম সৃষ্টি হয়। পরীক্ষামূলকভাবে এই আগ্রাবাদ থেকে আমরা শুরু করলাম। এটা যদি সাকসেসফুলি সবাই গ্রহণ করে তাহলে আমরা এটা চট্টগ্রামের সব জায়গায় এটাকে ইমপ্লিমেন্ট করতে চেষ্টা করব। রোজার আগে নগরের বিভিন্ন মার্কেট কিংবা শপিং সেন্টার তাদের নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করেছে দাবি করলেও শঙ্কা রয়েছে মূলত মার্কেটের আশপাশের এমন অন্ধকার সড়ক, নিস্তব্ধ অলিগলি, ফুটপাতের ভাসমান দোকান, নয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়কে ঘিরে। কারণ সম্প্রতি চট্টগ্রামের নিউ মার্কেট সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে দিনে দুপুরে ঘটেছে ছিনতাইয়ের মতো ঘটনা। অহরহ ঘটছে মোবাইল চুরি নয়তো পকেট মারের মতো অপরাধও, যেটি প্রমাণ করছে বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগে নগরী জুড়ে রোজার ঈদকে ঘিরে বেশ তৎপর অপরাধী চক্র। পুলিশ বলছে রমজানে অপরাধীদের তৎপরতা ঠেকাতে বাড়ানো হয়েছে টহল, নিশ্চিত করা হয়েছে মার্কেট কেন্দ্রিক নিরাপত্তা। এছাড়া নিয়মিত অভিযানে গত 1 মাসে আটকও হয়েছে শতাধিক। 24 আওয়ার্স আমাদের পুলিশ ডেপ্লয়মেন্ট আছে এবং আমরা ক্রাইমে এবং ট্রাফিকে বোথ সাইডে কিন্তু রিইনফোর্স করেছি ফোর্সগুলো। রেগুলার যে ডেপ্লয়মেন্ট তার থেকে বেশি। এছাড়া কিন্তু আমাদের সাথে অন্যান্য বাহিনী যখনই প্রয়োজন হচ্ছে ওনারাও কিন্তু আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন। ঈদ কেনাকাটায় নগরবাসীকে ভিড়ভাট্টায় সাবধানতা অবলম্বন, নিরাপদ ও আলোকিত সড়ক ব্যবহারের পরামর্শ পুলিশ কর্মকর্তার। ফয়সাল করিম, এখন, চট্টগ্রাম। ঈদকে সামনে রেখে প্রস্তুত রাজধানীর প্রসাধনী বাজার।
দোকান সাজিয়ে ক্রেতারা অপেক্ষায় সময় গুনছেন ব্যবসায়ীরা। বিক্রেতারা বলছেন মধ্য রমজানের পর জমতে শুরু করবে প্রসাধনী বেচাবিক্রি। ঈদকে কেন্দ্র করে ক্রেতা আকর্ষণে প্রসাধনী কোম্পানিগুলো দিচ্ছে মূল্য ছাড়। বিস্তারিত প্রতিবেদনে। ফ্যাশন সচেতন নারী পুরুষদের সৌন্দর্যের মুগ্ধতা ধরে রাখতে প্রসাধনী ব্যবহার এখন হালের ফ্যাশন। আর উৎসব অনুষ্ঠানে এসবের চাহিদা বাড়ায় পসরা সাজিয়ে প্রস্তুত থাকেন প্রসাধনী ব্যবসায়ীরাও। রমজানের শুরুতেই রাজধানীর কয়েকটি মার্কেট ঘুরে দেখা গেছে ঈদ উপলক্ষে দোকান সাজিয়ে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরা। ঈদে প্রসাধনী সামগ্রীর মধ্যে পুরুষদের প্রাধান্য ফেস ওয়াশ, বডি স্প্রে, বডি লোশন, শাওয়ার জেল, আফটার শেভ সহ বেশ কিছু পণ্য। কসমেটিক্স এগুলো ছেলেদের এগুলো আমরা কিনবো 20-25 পরে। আমরা দোকানদার ব্যবসায়ী তো এখন সময় পাবো না, বাচ্চাদেরও কিনবো। আজকে বন্ধের দিন, ছুটি পাইছি। পারফিউম কিনবো, দেন হচ্ছে আতর কিনবো। ঈদ উপলক্ষে দেখা গেছে যে আপনার যে বডি স্প্রে, পারফিউম, তারপর আফটার শেভার, শাওয়ার জেল, তারপর দেখা গেছে যে আপনার হেয়ার জেল, ফেশিয়াল স্ক্রাব, এগুলো একটু বেশিরভাগ চলে। তবে উৎসব ঘিরে নারীদের সব ধরনের প্রসাধনী সামগ্রীর চাহিদা রয়েছে। কালার কসমেটিক্সের মধ্যে ফাউন্ডেশন, ব্লাশ, হাইলাইটার, আইলাইনার, মাস্কারা, লিপস্টিক সহ পোশাকের রঙে মিলিয়ে বিভিন্ন প্রসাধনী ব্যবহারে প্রাধান্য রয়েছে। তবে অন্যান্য কেনাকাটা শেষে মধ্য রমজানের পর প্রসাধনী কেনাকাটা শুরু করবেন বলে জানিয়েছেন ক্রেতারা। এগুলা একদম ঈদ আসার এক মুহূর্তে কিনা হবে, এখন পর্যন্ত কিছু প্রয়োজন মনে হয় না কেনার জন্য। কসমেটিক্সের মধ্যে কনসিলার, ফাউন্ডেশন আছে, তারপর জুয়েলারি আছে, বিভিন্ন জিনিস, এগুলোই কিনা হবে। বিক্রেতারা দোকান সাজিয়ে অপেক্ষায় রয়েছে ক্রেতা সমাগমের। তাদের দাবি, অন্য বছরে রমজানের শুরুতে ঈদের টুকিটাকি কেনাকাটা শুরু হলেও এবছরের চিত্র ভিন্ন। এবার তো অনেকটা ঠান্ডা, মানে কাস্টমার নাই। দেখা যাচ্ছে যে আমরা সকালে আসতেছি, কোনো রকম আর কি বিসমিল্লাহ করে চলে যাই। ঈদ পণ্য এখনো লাগেনি, আমাদের লাগতে আরো 20 পর। অনেক বিক্রেতাই বলছেন মধ্য রমজানের পর জমতে পারে প্রসাধনী সামগ্রী বেচাবিক্রি। তবে ঈদ উৎসবে অনেক ব্র্যান্ড কোম্পানি দিয়ে থাকেন মূল্য ছাড়। আলহামদুলিল্লাহ প্রস্তুতি ভালো, সমস্ত কিছুই আছে। প্রোডাক্ট পার্টি পার্সের আইটেম আছে। কসমেটিক্স বলতে আপনার কালার কসমেটিক, ফেস পাউডার, ফাউন্ডেশন। এ খাত নিয়ে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের গবেষণা তথ্য বলছে দেশে প্রায় 34,000 কোটি টাকার প্রসাধনীর বাজার রয়েছে। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা। ভালো উৎপাদন হলেও বিদেশি জাতের দাপটে লোকসান গুনতে হয় দেশীয় হলুদ চাষিদের। তবে এবার উচ্চ ফলনশীল জাতের চাষ ও বাজারে ভালো দাম পাওয়ায় লাভের মুখ দেখছেন ময়মনসিংহের ফুলবাড়িয়ার চাষিরা। আমদানি নির্ভরতা বাড়াতে কৃষি বিভাগের সহযোগিতা চাইছেন চাষিরা। জাহাঙ্গীর আকন্দের ছবিতে ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। দেশের সবচেয়ে বেশি হলুদের চাষ হয় ময়মনসিংহের ফুলবাড়িয়ায়। হলুদের গ্রাম নামে পরিচিত সন্তোষপুর গ্রাম। এখানকার লালমাটির হলুদ স্বাদ, রং ও গন্ধে অনন্য, তাই চাহিদাও বেশি। আমাদের এলাকাবাসী সবারই কৃষকের চাহিদা এটাই যে বীজটা আর ব্যাপক হারে আমাদের মাঝে দেওয়া হোক। আমরা 2টা পয়সা মনে করুন যে 2 বছরের মধ্যে এই একটু দেখতে পারলাম। হলুদ খেতে হলুদ না গাইও, হলুদ নিরাইও, আবার হলুদ তুলিও। সমান আর কি করে রাখি, কিছু কিছু পয়সা নেই, এই কাজ করে রাখি, এই তো একটু চলে। বিগত বছরগুলোতে আমদানি হওয়ায় কমে যায় দেশি হলুদের দাম। ফলে চাষাবাদে ঘাটতির কারণে হলুদ চাষ কমিয়ে দিয়েছে কৃষকরা। মূলত মালা এবং পাটনাই জাতের হলুদের চাষ বেশি হয় এই অঞ্চলে। তবে এবার উচ্চ ফলনশীল জাতের হলুদ আবাদ করায় এবং আমদানি কিছুটা কমায় লাভের মুখ দেখবে কৃষকরা। প্রতি কাঠায় 12 থেকে 15 মণ পর্যন্ত হলুদ তুলছেন কৃষকরা। কাঁচা হলুদ বিক্রি হচ্ছে 12 থেকে 1500 টাকা মণ। শুকনো হলুদ বিক্রি হচ্ছে প্রতি মণ 7 থেকে 7,500 টাকায়। এই বাজার ধরে রাখা গেলে সামনের বছর আবাদ আরও বাড়বে বলে বলছেন চাষিরা। হলুদের বাজারটা যদি সীমিত আপাতত আর কিছু বাড়তো, না যাতে না কমে, তাহলে আমরা কৃষকরা মোটামুটি হলুদ আবাদ করে তৃপ্তি পাইতাম। বিদেশি হলুদ যদি না আসতো তাহলে আমরা অনেক লাভবান হইতাম। তেল খরচ বাড়ছে বলে আবার বিয়ারিং, তারপর অন্য অন্য যন্ত্রপাতি এখন কিনতে হয় অনেক দাম বেশি দেয়া। মারাই করতাম 400 টাকা, 300 টাকা, 350 টাকা দাম করতাম। এখন মনে করেন 300-400 টাকা পোষে না ভাই, অনেক তেলের দাম অনেক বাড়তি।
উপজেলা কৃষি বিভাগ বলছে, স্থানীয় কৃষকদের নতুন জাতের হলুদ সরবরাহ ও পরামর্শ দিতে নিয়মিত কাজ করছেন তারা। এবার ফুলবাড়িয়ায় হলুদের আবাদ হয়েছে 630 হেক্টর জমিতে। এই বছর ফুলবাড়িয়া উপজেলার যে হলুদের বাজার, এটা যদি কৃষক ধরে রাখতে পারে, তো দেখা যাবে যে ফুলবাড়িয়া উপজেলা থেকেই 50 থেকে 60 কোটি টাকার হলুদ বিক্রি হতে পারে। আর বাংলাদেশের উৎকৃষ্ট মানের হলুদ এই ফুলবাড়িয়া উপজেলায় আবাদ হয়ে থাকে। বিদেশি আমদানির চাপ কমিয়ে দেশীয় হলুদের চাষ বাড়ানোর আহ্বান জানিয়েছেন চাষিরা। বাংলাদেশের সবচেয়ে উৎকৃষ্ট মানের হলুদ উৎপাদন হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায়। এই সময়টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকরা হলুদ উত্তোলন, মাড়াই এবং প্রক্রিয়াজাতকরণে ব্যস্ত সময় পার করছে। সাম্প্রতিক সময়ে দেশি হলুদের কদর বাড়ায় দামও যাচ্ছে বেশ ভালো। তবে প্রান্তিক চাষিরা বলছেন, তাদের মাঝে উন্নত জাতের হলুদের বীজ সরবরাহ করা গেলে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে বিদেশ থেকেও হলুদের আমদানি নির্ভরতা কমে আসবে। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। রমজানকে ঘিরে পটুয়াখালীর কলাপাড়ায় দু একটি সবজির দাম বেড়েছে, তবে বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে আগের দামেই। এ নিয়ে আরও জানাতে কলাপাড়া পাইকারি সবজি বাজার থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, কোন কোন সবজির দাম ঊর্ধ্বমুখী আর কেজিতে কত টাকা বেড়েছে জানাবেন? রাত্রি রমজানের শুরুতেই কিন্তু সবজির চাহিদা বেড়েছে, সে কারণে কিন্তু সরবরাহ পর্যাপ্ত রয়েছে। তো সরবরাহ থাকলেও কিন্তু দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে, তবে কিছুটা কয়েক প্রকার সবজির দাম বেড়েছে। যেমন রেখা তরকারি আজ এই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা কেজি, যা গত সপ্তাহে ছিল 60 টাকা কেজি, 10 টাকা বেড়েছে। এছাড়া যে আপনার উস্তো রয়েছে, সেই উস্তো আজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, এখানে 10 টাকা বেড়েছে, 70 টাকা ছিল গত সপ্তাহে। এছাড়া যে লেবু রয়েছে, সেই লেবু বিক্রি হচ্ছে আজ 60 টাকা হালি, তা এখানে 5 টাকা বেড়েছে। এছাড়া যে উপকূলীয় অঞ্চলের যে সকল স্থানীয় পর্যায়ে সবজি রয়েছে এবং উত্তরবঙ্গের থেকে যে সরবরাহকৃত যে সবজি রয়েছে, সে সকল সবজির সরবরাহ এখানে পর্যাপ্ত রয়েছে। সে কারণে কিন্তু আজ এখানে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 40 থেকে 50 টাকা, এবং শসা বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা, এবং ফুলকপি বিক্রি হচ্ছে 30 টাকা প্রতি কেজি, এবং লাল শাক বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা প্রতি কেজি, এবং শিম বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, এবং টমেটো বিক্রি হচ্ছে 20 টাকা কেজি, অনেকটাই দাম কমেছে টমেটোর। এবং মিষ্টি কুমড়ো বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি প্রতি। এছাড়া যে গাজর রয়েছে, গাজর বিক্রি হচ্ছে 25 টাকা কেজি, এবং অতি প্রয়োজনীয় যেমন পেঁপে তরকারি, সেটি বিক্রি হচ্ছে 50 টাকা কেজি, আর ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা কেজি। তো এক কথা বলা যায় যে এই সকল সবজির দাম অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তো ভোক্তা পর্যায়ে স্বস্তি রয়েছে যে দাম তেমন একটি না বাড়লেও দু একটি সবজির দাম বেড়েছে, কিন্তু অন্য সবজির দাম অপরিবর্তিত থাকায় স্বস্তি রয়েছে। তো এখানকার ব্যবসায়ীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছেন যে উত্তরবঙ্গ এবং স্থানীয় সবজি দুইয়ের সমন্বয়ে থাকায় কিন্তু দামটা বাড়েনি। তো অপ্রত্যাশিতভাবে কয়েকটি সবজির সরবরাহ কম থাকায় দামটা বেড়েছে, চাহিদাও রয়েছে, সে কারণে দামটা একটু বেড়েছে। তো এক কথা বলা যায় যে উপকূলীয় অঞ্চলে যে সকল যে কৃষকরা রয়েছে, তারা বলছেন যে শীত মৌসুম শেষ হওয়ার সঙ্গেই কিন্তু সবজির উৎপাদনটাও কমেছে, সে কারণে বাজারে সবজির সরবরাহ কম হয়ে যাচ্ছে, দামটাও দিনে দিনে বাড়বে বলে এমনটাই শঙ্কার কথা জানিয়েছেন কৃষকরা। এক কথা বলা যায় যে সবজির সরবরাহ মোটামুটি রয়েছে, দামটাও অপরিবর্তিত রয়েছে, দুই একটি সবজির দাম বেড়েছে এই মাত্র। এই ছিল আমার কাছে সবশেষ রাত্রি। কলাপাড়ার পাইকারি সবজি বাজার থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ। মুকুলে মুকুলে ভরে গেছে মাগুরার লিচু বাগানগুলো। এবার এখনও কিছুটা ঠান্ডা থাকায় ভালো ফলনের আশা বাগান মালিকদের। বর্তমানে মুকুল ঝরে পড়ার রোধে পরিচর্যায় ব্যস্ত তারা। প্রয়োগ করছেন সার, সেচ, কীটনাশক ও ভিটামিন। প্রকৃতি অনুকূলে থাকলে এবার জেলায় অর্ধশত কোটি টাকার লিচু বিক্রি হওয়ার আশা রয়েছে। মাগুরা থেকে বিশ্বজিৎ বাপের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত।
মাগুরার বিস্তীর্ণ মাঠ জুড়ে দোল খাচ্ছে হালকা হলুদ রঙের লিচুর মুকুল। জেলার কম বেশি সব উপজেলাতেই রয়েছে লিচুর বাগান। তবে জেলার মোট উৎপাদিত লিচুর 70% হয় হাজরাপুর, হাজিপুর ও রাঘব রায়ের ইউনিয়নে। এই 3 ইউনিয়নের 50টি গ্রামে উৎপাদিত হয় হাজরাপুরি, বোম্বাই মোসফর, চায়না 3 সহ বিভিন্ন প্রজাতির লিচু। প্রতিটি বাগানে মোট 4 থেকে 5 বার লিচু বিক্রি হয়। এখন চলছে প্রথম ধাপের বেচাকেনা, তাই বাগানগুলোতে বাড়তি ঘোরাফেরা ব্যবসায়ীদের। আমরা এই লিচু বাগান ধরেন অনেক দাম দিয়ে কিনেছি। আমাদের এখন আমরা আশাবাদী যে আমরা এই লিচুটায় অনেক দাম পাবো এবার। গত বছর 15 লাখ টাকার বাগান কিনেছিলাম, তা আল্লাহ দিলে ভালো ব্যবসা হয়েছিল। এবারও 20-25 লাখ টাকার বাগান কিনবো। প্রতিবারই প্রথম দিকে মুকুল পর্যাপ্ত দেখা গেলেও গুটি আসার আগে মুকুল শুকিয়ে ঝরে পড়ে যায়। এতে বাগান মালিকদের বেশ লোকসান গুনতে হয়। এক্ষেত্রে বাগান মালিকদের অভিযোগ, কৃষি বিভাগের কোনো কর্মকর্তাই খোঁজখবর নিয়ে বা পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করছেন না। সার দেবো, পানি দেবো, যাতে গাছের গুটিটা ভালো থাকে, যাতে ফলনটা ভালো হয়। আমার 4টে বাগানের থেকে 3টে বাগান বিক্রি হয়েছে। 3টে বাগান আমার বিক্রি হয়েছে প্রায় 7.5 লাখ টাকা মতো বিক্রি করেছি। মুকুল আসে, এতে যদি গুটি অর্ধেকও থাকে তাহলে হলেও আমরা খুব লাভবান হতে পারবো। জেলায় মোট 669 হেক্টর জমিতে ছোট বড় 1850টি লিচু বাগান রয়েছে। গত বছর এ জেলা থেকে 6064 মেট্রিক টন লিচু উৎপাদন হয়েছিল। এখন মাগুরা। নড়াইলে নবগঙ্গা নদীতে চালিতাতলা এবং নলদী জমিদারদের ঘাটে 2টি সেতুর নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। 3 বার মেয়াদ বৃদ্ধি করেও কাজের অগ্রগতি মাত্র 60%। জেলা শহরে যেতে 13 কিলোমিটার পথ পাড়ি দিতে ঘুরতে হচ্ছে 25 কিলোমিটার। এতে ভোগান্তিতে পড়েছেন নড়াইল সদর ও লোহাগড়া উপজেলার অন্তত 2 লাখ মানুষ। ইমরান হোসেনের তথ্য ছবিতে বিস্তারিত। লোহাগড়া উপজেলা ও নড়াইল জেলা সদরকে বিচ্ছিন্ন করে রেখেছে নবগঙ্গা নদী। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির মুখে চালিতাতলা খেয়াঘাটে 96 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের কাজ শুরু করে এলজিইডি, যাতে ব্যয় ধরা হয় 10,65,00,000 টাকা। 2011 সালে প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান। 2023 সালের অক্টোবরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয় মাত্র 20%। পরে কাজের মেয়াদ আরও 3 বার বৃদ্ধি করে এলজিইডি। তবে 4 বছর পেরিয়ে গেলেও কচ্ছপের গতিতে চলছে প্রকল্পের কাজ। লোহাগড়া উপজেলার কয়েক লাখ মানুষ প্রতিদিন এই নদী পার হয়ে জেলা শহরের সঙ্গে যাতায়াত করে, যেখানে একটি মাত্র নৌকা দিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের। এ অবস্থায় জেলা শহরে যেতে মাত্র 13 কিলোমিটার পথ পাড়ি দিতে ঘুরতে হচ্ছে 25 কিলোমিটার। আমাদের উপরের যে লোকজন রোগী আছে যারা, তাদের খুব সমস্যা। বাজারে আমাদের অনেক দোকান আছে, পারাপারের যোগাযোগের কারণে অনেক লোক এখানে আসে নাই। বিদেশটা হলে ভালো হয় আমাদের সবাই আর কি। একই অবস্থা নবগঙ্গা নদীতে নির্মাণাধীন নলদী জমিদার বাড়ি ঘাটের সেতুর। 2020 সালের অক্টোবরে শুরু হয় এই সেতুর নির্মাণ কাজ। 2 বছরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় মাত্র 20%। পরে 3 বার মেয়াদ বাড়ায় এলজিইডি। তৃতীয় দফায় মেয়াদ শেষ হয় 2024 সালের 30 সেপ্টেম্বর। এই সেতুতেও কাজের অগ্রগতি মাত্র 60%। আমাদের এই ব্রিজের কাজ 3 বার বাড়ানোর হয়েছে। এই ব্রিজটা হলে আমাদের উত্তর নড়াইলের যে মানুষ, যাদের জেলা সদরে যে কাজকর্ম থাকে দৈনন্দিন বা সরকারি অফিস আদালতে, তাদের জন্য অত্যন্ত সুবিধার। এই দুটি ব্রিজ যদি দ্রুত চালু হয় তাহলে লোহাগড়ার সাথে জেলা শহরের যে সংযোগ তৈরি হবে এবং মানুষের ব্যবসা বাণিজ্য এবং স্বাস্থ্য সুবিধা নিতে সবচেয়ে মানুষ উপকৃত হবে। এলজিইডি বলছে 2025 সালের মধ্যে সেতু দুটির কাজ শেষ করা হবে। এছাড়া নির্মাণ কাজে গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। এই কাজটা আমার চলমান আছে, প্রায় 60% প্রোগ্রেস, এবং এটা টাইম এক্সটেনশন করা হয়েছে 31/7/25। তো হয়তো আমরা 31/7/25 না পারলেও আমরা আশা করতেছি 25শে ডিসেম্বরের ভিতরে আমরা কাজটা সমাপ্ত করতে পারব। চন্ডিকাপুর ভিলেজ, প্রমোদ রয় ঘাট, একই নদীর উপরে। এটা হচ্ছে আমাদের প্রায় কাজটা মাসখানেক হলো বন্ধ আছে। ঠিকাদার আমার কথা হয়েছে এবং তাদেরকে আমরা চিঠিপত্র দিয়েছি, এই সপ্তাহে কাজটা ধরার কথা। নবগঙ্গা নদীর ওপর নির্মিত নলদী জমিদার বাড়ি ঘাটের সেতু নির্মাণে এখন পর্যন্ত খরচ হয়েছে 9,23,00,000 টাকা। এখন নড়াইল। এবার দেশের বাইরের প্রসঙ্গ।
অবশেষে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ল কানাডা। তারাও মার্কিন পণ্যে পাল্টা আরোপ করেছে 25% শুল্ক। দুদেশের জনগণকেই এবার খেসারত দিতে হবে বলে সতর্ক করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ইতিমধ্যেই বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়তে শুরু করেছে, এতে বিপাকে পড়েছেন বাংলাদেশিরাও। কানাডা থেকে সৈয়দ ইফতেখারের প্রতিবেদন। কথার লড়াই থেকে সরাসরি বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ল যুক্তরাষ্ট্র ও কানাডা। কানাডার পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 25% শুল্কের প্রতিবাদে 155 বিলিয়ন কানাডিয়ান ডলারের মার্কিন পণ্যের ওপর পাল্টা 25% শুল্ক আরোপ করেছে কানাডা। মঙ্গলবার প্রথম ধাপে কার্যকর হচ্ছে 30 বিলিয়ন ডলারের, বাকি 125 বিলিয়ন ডলারের শুল্ক কার্যকর হবে আগামী 21 দিনে ধাপে ধাপে। এই শুল্ক লড়াইয়ের জন্য ডোনাল্ড ট্রাম্পকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে বলে উল্লেখ করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। হতাশার সুরে বলেন, বন্ধুত্বের বাড়ানো হাতে আঘাত দিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট। কানাডিয়ানদের সরলতার সুযোগ নিলেন তিনি। মেক্সিকোর উপরও সমপরিমাণ শুল্ক থাকায় এর পরোক্ষ প্রভাবে ভুগতে হবে কানাডাকে। যুক্তরাষ্ট্র হয়ে বহু মেক্সিকান পণ্য কানাডায় ঢোকে। জাতিসংঘের বাণিজ্য বিষয়ক তথ্য বলছে, কানাডার বার্ষিক রফতানির 78% আর মেক্সিকোর 80% পণ্য যায় যুক্তরাষ্ট্রে। বিপরীতে যুক্তরাষ্ট্রের মোট আমদানির প্রায় 14% কানাডা ও 15% হয় মেক্সিকো থেকে। এতে যুক্তরাষ্ট্রের জন্য বিকল্প বাজার খোঁজা সহজ হলেও কানাডা ও মেক্সিকোর জন্য তা কঠিন। তাই কানাডার বাজারে দাম ইতোমধ্যে বাড়তে শুরু করেছে বিভিন্ন পণ্যের। ইতোমধ্যে জাস্টিন ট্রুডো তার বক্তব্যে স্পষ্ট করেছেন, অর্থনৈতিক ঝুঁকিতে পড়তে যাচ্ছে অটোয়া। ওয়াশিংটন থেকে আমদানি করা গাড়ি, বিভিন্ন টেক পণ্য সহ আরও বিভিন্ন ক্ষেত্রে এর প্রভাবে সমস্যায় পড়বেন জনগণ। পাশাপাশি অস্থির আবাসন খাতেও লাগবে বিরূপ প্রভাব। যাতে সাধারণ কানাডিয়ানদের সঙ্গে ভুগতে হবে বাংলাদেশি অভিবাসীদেরও। যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার বাণিজ্য যুদ্ধ খুব সহসায় শেষ হচ্ছে না বলে মনে করছেন বিশ্লেষকরা। এর মধ্যে আবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব ছেড়ে দিবেন জাস্টিন ট্রুডো। নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে পারেন সাবেক গভর্নর মার্ক কার্নি। এখন দেখার বিষয়, আগামী কয়েকদিনে এই বাণিজ্য বৈরিতা কত দূর গড়ায়। সৈয়দ ইফতেখার, এখন কানাডা। পবিত্র রমজান মাস উপলক্ষে বর্ণিল আলোতে সেজেছে যুক্তরাজ্যের লন্ডন। বিগত কয়েক বছর ধরে আলোকসজ্জার এই ধারাবাহিক আয়োজন দেখে স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও মুগ্ধ। এ ধরনের আয়োজন শহর হিসেবে লন্ডনের সহনশীলতা ও সহমর্মিতার প্রকাশ বলে মনে করছেন স্থানীয়রা। লন্ডন থেকে নাইম হাসানের প্রতিবেদন। রমজান এলে যুক্তরাজ্যের লন্ডনে যে বাড়তি আয়োজন চোখে পড়ে, ইউরোপের অন্য শহরগুলোতে তা খুব একটা দেখা যায় না। বিশেষ করে বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির শহর হিসেবে লন্ডনকে অনন্য করে তুলেছে। সাধারণত বড়দিন এলে বর্ণিল সাজে সেজে ওঠে লন্ডন। তবে বিগত কয়েক বছরে রমজান উপলক্ষেও চালু হয়েছে সেই রীতি। To be honest, it's different than being in a Muslim country, as not everyone is Muslim. But the good thing in London is that they respect all the religion, and I also see that people are curious about knowing about our religion. রমজানকে স্বাগত জানিয়ে সুসজ্জিত করা হয়েছে সেন্ট্রাল লন্ডনের কভেন্ট্রি স্ট্রিট। প্রায় 30,000 বাতির আলোয় উদ্ভাসিত লন্ডনের ব্যস্ততম পিকাডিলি সার্কাস এলাকা। আলোকসজ্জায় ব্যবহার করা হয়েছে ইসলামিক জ্যামিতিক নকশা ও প্রতীক। সাধারণত রমজান মাসে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এ ধরনের বর্ণিল সাজসজ্জা চোখে পড়ে। তবে 2023 সালে প্রথমবারের মতো পিকাডিলি সার্কাসে রমজান উপলক্ষে চালু হয়েছে রমজানের বিশেষ এই আলোকসজ্জা। কভেন্ট্রি স্ট্রিট পর্যটন মুখর জায়গা হওয়ায় স্থানীয় মুসলিমদের পাশাপাশি বিদেশিদের কাছেও ছড়িয়ে যাচ্ছে রমজানের বার্তা। When you are in your home and country, it is a different vibe. Here is quite different. Just came here, I see the billboarding of the Ramzan. Now I'm feeling I'm celebrating the Ramzan, but in Pakistan it's quite different. And especially if you are living in abroad, it's quite different to celebrate. রোজার প্রথম দিনে আলোকসজ্জার উদ্বোধন করেন লন্ডনের মেয়র সাদিক খান। আলোকসজ্জা থাকবে ঈদের পরের সপ্তাহ পর্যন্ত। ঈদের আগে লন্ডনের এই জনপ্রিয় জায়গাগুলো আবারও সাজানো হবে নতুন করে। প্রতিদিন বিকাল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন অভিনব এই আয়োজন।
ইউরোপের অমুসলিম কোনো শহরের জন্য লন্ডনের পিকাডিলির এই আলোকসজ্জা নিঃসন্দেহে ব্যতিক্রম এক উদ্যোগ। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যের ধর্মীয় উদারতা এবং ঐক্যের প্রতীক হয়ে রমজানের বার্তা ছড়িয়ে যাবে বিশ্বময়, এমনটাই প্রত্যাশা লন্ডনে বসবাসরত মুসলিমদের। নাইম হাসান, এখন যুক্তরাজ্য। মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি হতেই হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন আয়নাঘর, জুলাই আন্দোলনে হতাহতদের ন্যায় বিচার, রোহিঙ্গা সংকট ইস্যু সহ নানা ইস্যুতে। She will stand trial, there's no doubt about that, because all the evidences are here. But she's not physically present in Bangladesh. So the question is, can we make her present in Bangladesh? That depends on India and also international law guiding all this system, how it works. So we'll be already asked India to hand over Hasina to Bangladesh to face the trial. যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা বন্ধ করে দেয়ায় ইউক্রেন যে সংকটে পড়তে যাচ্ছে, ইউরোপের দেশগুলোর জন্য সে ক্ষতিপূরণ করা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। কিয়েভের এই ক্রান্তি লগ্নে ইউরোপের সহায়তা প্রত্যাশা করলেও ইউক্রেনের আইন প্রণেতারা মনে করেন ওয়াশিংটনের হস্তক্ষেপ ছাড়া চলমান সংঘাত বন্ধ সম্ভব না। যদিও কিয়েভের দাবি, ট্রাম্পের সহায়তা ছাড়াই পুতিন সেনাদের মোকাবেলার জন্য প্রস্তুত জেলেনস্কি বাহিনী। সতীর্থ কর্মকান্ত জানাচ্ছেন বাকিটা। যুক্তরাজ্যের সাথে ঋণ চুক্তি, কানাডার সেনা সহায়তা ঘোষণা থেকে শুরু করে ইউরোপের নেতারা যখন সব দিক থেকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের পাশে থাকার অঙ্গীকার করছেন, তখন ভলোদিমির জেলেনস্কির সামনে সবচেয়ে বড় প্রশ্ন যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া রাশিয়ার বিরুদ্ধে কিভাবে প্রতিরোধ গড়ে তুলবে ইউক্রেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে জেলেনস্কিকে চূড়ান্ত অপমানের 3 দিন পর ইউক্রেনে সব ধরনের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, জেলেনস্কিকে অপমান করার মধ্য দিয়ে ইউক্রেন রাশিয়ার শান্তি চুক্তির ডায়নামিক্স বদলে ফেলেছেন ট্রাম্প। সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এতে করে যুদ্ধবন্ধের আলোচনায় প্রাসঙ্গিক পশ্চিমা বিশ্বের নেতারা। আর বিবিসির বিশ্লেষণ বলছে, রাশিয়ার বিরুদ্ধে ইউরোপ ইউক্রেন জোটের আত্মপ্রকাশ এখন সময়ের অপেক্ষা। যদিও ইউরোপের বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন কিয়েভকে সহায়তা না দিলে ইউরোপ একা এই সংকট থেকে ইউক্রেনকে উদ্ধার করতে পারবে না। তবে ইউক্রেনের আইন প্রণেতারা বিশ্বাস করেন, ইউরোপের দেশগুলো পাশে থাকলে রাশিয়াকে অবশ্যই চাপে রাখা সম্ভব। It will be difficult for Europe to fill the gap. Ukraine has shown that it can survive, that it will be willing to fight, willing to defend its existence, because this is about Russia wanting to wipe Ukraine off the map. Проблема буде не тільки в тому, і не стільки в тому, що Сполучені Штати чогось нам будуть недопостачати. Проблема буде в тому, чи збираються вони. এদিকে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর মস্কোর সাথে ওয়াশিংটনের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের আভাস পাওয়া যাচ্ছে, এতে করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করা আরও কঠিন হবে বলে আশঙ্কা করছে ফিনল্যান্ডের পররাষ্ট্র দপ্তর। তবে যুক্তরাষ্ট্রের সহযোগিতা ছাড়াই সীমান্তে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব বলে নিশ্চিত করেছে ইউক্রেনীয় সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা। Imagine this is probably part of this grand strategy that the White House has chosen, which is to effectively appeasing Russia and putting some pressure on Ukraine. У наших військових в уряду є, скажімо так, можливості, інструменти втримання ситуації на лінії фронту. বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে শান্তি ফেরানোর জেরে বহু বছর পর যুক্তরাষ্ট্রের ছায়া থেকে বের হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ফিরেছে ইউরোপ। তারা মনে করেন, পশ্চিমা নেতারা যদি এখান থেকে শিক্ষা নিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধবন্ধের আলোচনায় প্রভাবক হয়ে উঠতে পারেন, তবে তা হবে ইউরোপের অন্যতম বড় অর্জন। তবে এখানেও যুক্তরাষ্ট্রকে প্রয়োজন হবে ইউরোপের। কারণ হিসেবে নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, ওয়াশিংটনকে বাদ দিয়ে কোনো ক্রমেই শান্তি আলোচনায় বসবে না মস্কো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। সার্বিয়ার পার্লামেন্টে অধিবেশন চলাকালে স্মোক গ্রেনেড নিক্ষেপ করেছেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। স্পিকার জানান, এতে সরকার দলীয় একজন আইন প্রণেতা স্ট্রোক করেছেন আর তার অবস্থা আশঙ্কাজনক। ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন আরও দুজন। বিবিসি বলছে, 4 মাস আগের এক দুর্ঘটনার জেরে শুরু হওয়া
ছাত্র ও সাধারণ মানুষের আন্দোলনের জেরে দেশটির বিরোধী নেতারা পার্লামেন্টে এই হামলা চালিয়েছেন। সতীর্থ কর্মকারের আরেকটি প্রতিবেদন। হঠাৎ দেখলে মনে হতে পারে এটি কোনো দাঙ্গার দৃশ্য, কিন্তু না, এমন অদ্ভুত ঘটনা ঘটেছে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে অবস্থিত দেশটির পার্লামেন্টে। মঙ্গলবার সার্বিয়ায় স্প্রিং পার্লামেন্টারি সেশনে কিছু এজেন্ডার অনুমোদন নেওয়ার চেষ্টা করছিলেন ক্ষমতাসীন দল সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতৃত্বাধীন জোট সরকারের আইন প্রণেতারা। এ সময় বিরোধী দলের কয়েকজন এমপি তাদের আসন ছেড়ে স্পিকারের দিকে দৌড়ে যান এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে কয়েকজন নেতা স্মোক গ্রেনেড এবং কাঁদানে গ্যাসও ছুড়ে মারেন, আর এতেই কালো আর গোলাপি ধোঁয়ায় ঢেকে যায় পার্লামেন্ট কক্ষ। এ ঘটনার পর স্পিকার অ্যানা ব্রনাবিচ জানান, হামলায় এসএনএস পার্টির নেতা জাসমিনা ওব্রাদোভিচ স্ট্রোক করে আশঙ্কাজনক অবস্থায় আছেন। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ও শিক্ষার্থীদের সমর্থনে মঙ্গলবার এমন ভয়াবহ হামলা চালিয়েছেন বিরোধীরা। হামলার পর পার্লামেন্টের বাইরে উপস্থিত ছিলেন সরকার বিরোধী বিক্ষোভকারীদের এক অংশ। তাদের পাশে দাঁড়ান বিরোধী দলীয় ডেপুটিরাও। Šansa ove zemlje jeste samo neka ekspertska prelazna vlada koja bi napravila uslove za poštene izbore, oslobodila medije i mislim da je ovo trenutak kada mi moramo da stanemo uz ovu mladost, uz njihove zahteve. 4 মাস আগে রেল স্টেশনের ছাদ ভেঙে 15 জন নিহত হওয়ার পরপরই দেশটির সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে সাধারণ মানুষ। বিশেষ করে সরকারের দুর্নীতি ও অযোগ্যতার বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন হাজারো সার্বিয়ান। শুরু থেকে এই আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছে শিক্ষার্থীরা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুচিচের 1 দশকব্যাপী একনায়কতান্ত্রিক শাসনের বিপক্ষে এই প্রথম এত বড় বিক্ষোভ শুরু করেছেন সার্বিয়ানরা। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে ভারতের আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় ঢাকা সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা, আয়নাঘরকে জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত। সাইবার অপরাধ চক্রের লোভনীয় প্রতারণার ফাঁদে নিঃস্ব অনেকেই। আইন শৃঙ্খলা বাহিনীর দক্ষতার অভাবে সুরাহা হচ্ছে না বেশিরভাগ মামলা। 1,29,000 টাকা দিয়ে তারপর আপনি পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন, এছাড়া করতে পারবেন। তখন আমি বুঝতে পারলাম যে আমি আসলে একটা ট্র্যাপে পড়ছি। লক্ষাধিক জিডি থাকলেও যদি আইনের সঠিক প্রয়োগ এবং তদন্ত যদি না হয়, তাহলে কোনো অবস্থাতে এই জাতীয় প্রতারণাকে ঠেকাতে পারবে না। ঈদ শপিং এ ছিনতাই আতঙ্কে চট্টগ্রামের ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্বেগ। রাতের কেনাকাটায় জনবহুল পথ ব্যবহারের পরামর্শ পুলিশের। এবং যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য যুদ্ধের ঘোষণা কানাডার। মার্কিন পণ্যে পাল্টা 25% শুল্ক আরোপ, বিপাকে বাংলাদেশি অভিবাসীরাও। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।